নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। তৈরি হলো নতুন ইতিহাস। এক্সিম-4 মহাকাশযানের সফল উৎক্ষেপণ। রাকেশ শর্মার পর আবারও মহাকাশে এক ভারতীয়। আগামী 14 দিন মহাকাশে কাটাবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12:01 আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হল শুভাংশুদের অভিযান। 28 ঘণ্টা পর পৌঁছবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মহাকাশে পৌঁছানোর পর শুভাংশু শুক্লার প্রথম হিন্দিতে বার্তা। ভারতবাসীর উদ্দেশ্যে বললেন, আমার কাঁধে যে তিরঙ্গা রয়েছে তা দিয়ে আমি অনুভব করছি মহাকাশে আমি একা নয়, আমার সঙ্গে সব ভারতবাসীও রয়েছে। বুধবারই দীঘায় মুখ্যমন্ত্রী সৈকত শহরে প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন তিনি। অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। দীঘার হোটেল নিয়ে বড় সিদ্ধান্ত। প্রশাসনের লাগাম ছাড়া ভাড়া নিলেই হবে লক্ষাধিক টাকার জরিমানা। বাতিল হতে পারে লাইসেন্সও। কড়া সিদ্ধান্ত প্রশাসনের। পরের মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া। এসি ও নন এসি, মেল ও এক্সপ্রেস পরিষেবা সহ বিভিন্ন শ্রেণীর দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধি পেতে পারে। বহু টাল বাহানার পরে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান এবং ইসরায়েল। 12 দিনের যুদ্ধ আপাতত থেমেছে। আর তারপরেই যুদ্ধ জয়ের কৃতিত্ব দাবি করেছে কেবল ইরান ইসরায়েলই নয়, আমেরিকাও। তিন পক্ষের দাবির সমর্থনেই বেশ কিছু যুক্তি আছে। উল্টো দিকে আছে কিছু প্রযুক্তিও, স্বাভাবিকভাবে যা তারা স্বীকার করেননি বা করতে চাইবেন না। ইরানের পরমাণু কর্মসূচিকে ভেস্তে দিতে কেবল বন্ধু ইসরায়েলকে সমর্থন নয়, সরাসরি ময়দানে নামে আমেরিকা। গত রবিবার ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে আকাশ থেকে বোমা বর্ষণ করে আমেরিকার B-2 বম্বার বিমান। কিন্তু আমেরিকার এই অতর্কিত হামলায় কতটা ধ্বংস হয়েছে, মার্কিন গোয়েন্দাদের এই তথ্যের সঙ্গে একমত নন ট্রাম্প। এই সংক্রান্ত মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই রিপোর্টকে উল্লেখ করে জানায়, মার্কিন হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্রগুলি। তাদের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়ে গিয়েছে মাত্র। মার্কিন গোয়েন্দাদের এই তথ্যের সঙ্গে একমত নন ট্রাম্প। সাফল্যের ঢাক পিটিয়ে তার দাবি, ইরানের পারমাণবিক কাঠামো ধ্বংসের পাশাপাশি যুদ্ধও বন্ধ করেছেন তিনি। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, তেহরানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা এবং সামরিক ক্ষমতা প্রয়োগ করেও ইরানের পরমাণু কর্মসূচি রোধ করতে পারলেন না ট্রাম্প। তবে যুদ্ধে লাগাম পরানোর কৃতিত্ব তিনি দাবি করতেই পারেন। তাতে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা তা স্পষ্ট নয়। মঙ্গলবার ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ইসরায়েল 2টি অস্তিত্বগত ঝুঁকি নষ্ট করে দিয়েছে। একটি ছিল পরমাণু অস্ত্র সংক্রান্ত ঝুঁকি, আর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ঝুঁকি। প্রায় এক পক্ষকালের যুদ্ধে ইসরায়েল একাধিকবার সামরিক আধিপত্যের প্রমাণ রেখেছে। এই সময় ইরানের 9 পরমাণু বিজ্ঞানী এবং তেহরানের প্রথম সারির সেনা আধিকারিকেরা তেল আভিভের চোরাগোপ্তা হানায় হত হয়েছেন। এর আগে ইরাক এবং সিরিয়ায় পরমাণু কেন্দ্রে হামলা চালালেও এই প্রথম চিরশত্রু ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। তাছাড়া ইসরায়েল বিশ্বের বাকি দেশগুলিকে বোঝানোর চেষ্টা করেছিল ইরানের পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য কতটা ঝুঁকির। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে সহমত পোষণ করে। গাজা ভূখণ্ডেও হামাসের বিরুদ্ধে লড়াই করেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি সেনার বিরুদ্ধে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলকে 2টি বার্তা দেওয়ার মঞ্চ গড়ে দিল বলেই মনে করছেন অনেকে। একটি হলো ইসরায়েল যে একই সময় একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করতে পারে সেই বার্তা দেওয়া। 2, ইরানের কার্যকলাপে নিরাপত্তাগত ঝুঁকির কথা তুলে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কিছুটা লঘু করা বা বিষয়টা থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। ইসরায়েল ইরান সংঘাত ছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে বড় পরীক্ষা। তার দাবি, তিনি এই পরীক্ষায় সফল। তবে তিনি সফল কিনা তার রায় দেবেন ইসরায়েলবাসী আগামী বছর হতে চলা নির্বাচনে। দুর্নীতি অপশাসনের অভিযোগ এড়িয়ে নেতানিয়াহু দল লিকুদ পার্টি নির্বাচনে ফের জয়ী হতে পারে কিনা সেদিকেই নজর সকলেরই। ইসরায়েল এবং আমেরিকার যৌথ প্রচেষ্টার পরেও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ভেস্তে যায়নি, এমনই দাবি আমেরিকার গোয়েন্দাদের। 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামকে তারা কোন গোপন কুঠুরিতে রেখেছে তার হদিশ পায়নি আমেরিকা কিংবা ইসরায়েল। তেহরানেরও দাবি, তারা পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। ইরান কেবল ইসরায়েলকেই পাল্টা আক্রমণ করেনি, ওয়াশিংটনকে জবাব দিতে কাতারের মার্কিন সেনাঘাঁটিতেও হামলা চালিয়েছে। তাছাড়া বহিঃশত্রু ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গোড়া ধর্মীয় প্রশাসনের পাশে যেভাবে সেদেশের প্রায় সব শ্রেণীর মানুষ দাঁড়িয়েছেন তা অভাবনীয় বলেই মনে করা হচ্ছে।
সাম্প্রতিক অতীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই নেতৃত্বাধীন প্রশাসনের রক্ষণশীল আচরণের প্রতিবাদে পথে নেমেছিলেন ইরানের মহিলারা। কিন্তু ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার স্বার্থে যুদ্ধ খামেনেই প্রশাসনের পাশে এসে দাঁড় করিয়েছে সে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে। অনেকেই মনে করছেন এর ফলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার রাজনৈতিক এবং সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ল। তাছাড়া প্রথমে ইসরায়েলের সুরে জমানা বদলের কথা বললেও ট্রাম্প মঙ্গলবার জানিয়েছে ইরানের শাসক বদল তিনি চান না। এক্ষেত্রে তার যুক্তি শাসক বদলের সময় বিশৃঙ্খলা হয়, তবে আপাতত সাফল্যের মাঝে অনেক কাঁটা আছে ইরানে। ইরান 12 দিনের যুদ্ধে সেনাপ্রধান সহ একাধিক সামরিক কর্তাদের হারিয়েছে দেশের প্রায় 650 নাগরিককেও। তাছাড়া ইরানের শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে যে ইসরায়েলি গুপ্তচর বাহিনী মোসাদের নজরদারি রয়েছে, এই সংঘাতে তাও স্পষ্ট হয়ে গিয়েছে। আমেরিকার হুঁশিয়ারি এড়িয়ে খামেনেই প্রশাসন কিভাবে নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যায় তাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। ইরান এবং ইসরায়েল সংঘাত থামাতে কি সাহায্যের প্রয়োজন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে নাকি এমনই প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও রাশিয়ার সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্টে পুতিনকেই পাল্টা সাহায্য করার কথা জানান ট্রাম্প। গত 13 জুন থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। হামলা পাল্টা হামলায় তপ্ত পশ্চিম এশিয়া। দুই দেশের সংঘাত নিয়ে প্রথম থেকেই সরব ট্রাম্প। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানকে যুদ্ধের রাস্তা থেকে সরে আসার কথা বলেন তিনি। নরমে গরমে তিনি বুঝিয়ে দেন অবিলম্বে ইরান যদি যুদ্ধ বন্ধ না করে তবে পরিণতি খারাপ হবে। ইরান নিজেদের অবস্থানে অনড় ছিল। সেই প্রেক্ষাপটে রবিবার ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। পরের দিন রাতেই কাতারে মার্কিন সেনাঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প জানান ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, আর এই যুদ্ধবিরতির জন্য যে তার কৃতিত্ব কম নয় তা বুঝিয়েও দেন ট্রাম্প। তবে পশ্চিম এশিয়ার দুই দেশের সংঘাত থামাতে নাকি তাকে সাহায্য করতে চেয়েছিলেন পুতিন, এমনই জানান ট্রাম্প। নেটোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভ্লাদিমির পুতিন আমাকে ফোন করেছিলেন। তিনি বলেন, আমি কি আপনাকে ইরানের ব্যাপারে সাহায্য করতে পারি? আমি জানিয়েছিলাম ইরানের ব্যাপারে কোনো সাহায্যের প্রয়োজন নেই। ট্রাম্প আরও জানান, তিনি পুতিনকে বলেন, আপনার ব্যাপারে বরং আমায় সাহায্য করতে হবে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে বারবার ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেছেন। এই নিয়ে পুতিনের সঙ্গে একাধিকবার ফোনে কথাও হয় তার। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সমাধান সূত্র বার হয়নি। থামেনি দুই দেশের মধ্যে যুদ্ধ। সেই আবহে ট্রাম্প জানান রাশিয়ার সঙ্গে তিনি একটি চুক্তি করতে চান, তবে সেই চুক্তি কি বিষয় তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। হতে পারে সেই চুক্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত, আবার আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোনো বাণিজ্য চুক্তিরও সম্ভাবনা রয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের আবহে পুতিন বারবারই যুদ্ধ বন্ধের কথা বলেছেন। এই ব্যাপারে ইরানের একাধিক শীর্ষকর্তার সঙ্গেও কথা বলেন তিনি। তবে কখনোই ইরানকে সরাসরি সাহায্য করতে রাজি ছিলেন না পুতিন। যদিও ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার তীব্র নিন্দা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, ইরান ও ইসরায়েলের যুদ্ধ থামাতে সাহায্য করতে চেয়েছিলেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার বিমান হামলায় আদৌ কি ইরানের পরমাণু কেন্দ্রগুলির কোনো ক্ষতি হয়েছে? মার্কিন বার্কাল বাস্টার কতটা ধ্বংস করল ইরানের 3 পরমাণু কেন্দ্রকে? এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য না মিললেও আমেরিকার গোয়েন্দাদের সঙ্গে মতপার্থক্য দেখা দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শেষে হোয়াইট হাউসকে নামতে হলো ব্যাখ্যা দিতে। রবিবার ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে আকাশ থেকে বোমা বর্ষণ করে আমেরিকার B-2 বম্বার বোমারু বিমানগুলি। আমেরিকার এই অতর্কিত হামলায় কতটা ধ্বংস হলো ইরানের পরমাণু কেন্দ্রগুলি, এই সংক্রান্ত মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওই রিপোর্টকে উল্লেখ করে জানায়, মার্কিন হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্রগুলি। তাদের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়ে গিয়েছে মাত্র। সংবাদ মাধ্যম CNN দাবি করেছিল, পেন্টাগনের গোয়েন্দা শাখা এবং মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার যৌথ মূল্যায়নে তৈরি হয়েছে রিপোর্টটি। ইরানে হামলার পরই ট্রাম্প জানিয়েছিলেন, সফলভাবে ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে, ধ্বংস হয়েছে সেগুলি। তারপরে গত কয়েকদিনে বারবার একই দাবি করে এসেছেন ট্রাম্প এবং তার প্রশাসন। এমনকি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগেস্টেথও দাবি করেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা রিপোর্টে উল্টো দাবি করা হয়। ইরানের পরমাণু কেন্দ্র কতটা ধ্বংস হয়েছে তা মূল্যায়ন করার জন্য যে দল গঠিত হয়েছে তারই 2 সদস্যকে উদ্ধৃত করে CNN জানাচ্ছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি।
দাবি করা হচ্ছে পরমাণু কেন্দ্রের সেন্টিফিউজগুলি মূলত অক্ষতই রয়েছে। ধ্বংস করা না গেলেও ইরানের পরমাণু কর্মসূচি আরও কয়েক মাস পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেও প্রাথমিক মূল্যায়নে দাবি করা হয়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, প্রাথমিক মূল্যায়নে দেখা গিয়েছে হামলার আগেই ইরান পরমাণু কেন্দ্রগুলি থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের অনেক অংশই অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল। মার্কিন গোয়েন্দাদের এই তথ্যের সঙ্গে একমত নন ট্রাম্প। তিনি ফের নিজের পুরনো অবস্থানেই অনড়। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল এবং ইরান উভয়ই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল। সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এবং তারপরে যুদ্ধ বন্ধ করা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল। হোয়াইট হাউসও ট্রাম্পের কথায় সায় দেয়। মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নের রিপোর্টকে সম্পূর্ণ ভুল বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, এই ধরনের মূল্যায়ন ফাঁস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় প্রতিপন্ন করার সমান। শুধু তাই নয়, যেসব সাহসী মার্কিন সেনারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করেছেন তাদের অসম্মান করার একটি প্রচেষ্টা করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, আটক করা হচ্ছে বাংলার বাসিন্দাদের। বিধানসভায় এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, আর তারপরে ইটাহার থেকে মুক্ত করা হলো 300 জন শ্রমিক। উত্তর দিনাজপুরের ইটাহারের মান্নাই অঞ্চলের খিসাহার গ্রাম সহ বেশ কিছু গ্রামের 300-রও বেশি পরিযায়ী শ্রমিক রাজস্থানে গিয়েছিলেন কাজ করতে। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়। আটক অবস্থায় থেকেই একজন শ্রমিক কোনো ক্রমে গোটা ঘটনা জানিয়ে ফোন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে। বিষয়টি রাজ্য পুলিশের ডিজিকেও জানিয়েছেন বিধায়ক। এরপরই বিধানসভায় নিজের ঘরে বিষয়টি নিয়ে সরব হন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাষায় কথা বলাই কি অপরাধ? তাহলে বলে দেওয়া হোক বাংলা ভাষা নিষিদ্ধ। রাজস্থানে যারা আটক হয়েছেন তারা কারো বাবা, কারো ভাই, কারো সন্তান। তারা কেউ বাংলাদেশি নন, তারা উত্তর দিনাজপুরের ইটাহার এলাকার বাসিন্দা, ভারতের নাগরিক। এরপরই সরাসরি প্রশ্নের সুরে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার কি বাংলা ভাষাকে নিষিদ্ধ করতে চাইছে? কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন তুলনা টানেন দক্ষিণ ভারতের। তথ্য তুলে ধরে মমতা বলেন, তামিলনাড়ুতে অনেকে সিংহলি ভাষায় কথা বলেন, কেউ কেউ নেপালি ভাষাতেও বলেন। তাহলে কি তাদের শ্রীলঙ্কা বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে? গেরুয়া রাজনীতির তথ্য তুলে ধরে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা বারবার দেখছি বাংলা ভাষার সঙ্গে যেন এক অদৃশ্য শত্রুতা চলছে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর আসছে। বাংলাকে বাদ দিয়ে কি ভারতবর্ষের ঐতিহ্য টিকবে? সব শেষে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনা যদি অবিলম্বে বন্ধ না হয়, বাংলার মানুষের প্রতি এই অন্যায় যদি দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলতেই থাকে, তাহলে আমরা কড়া আন্দোলনে নামব। বাংলাকে হেয় করার কোনো চেষ্টাই বরদাস্ত করব না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিন সরব হতেই সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে চাপে পড়া বিজেপি শাসিত রাজস্থান সরকার। কথা হয় দুই রাজ্যের মুখ্য সচিবের। নবান্ন সূত্রে খবর, রাজস্থানে আটক বাঙালি শ্রমিকদের ছেড়ে দেওয়ার পাশাপাশি দ্রুত ইটাহারে ফিরিয়ে আনার ব্যবস্থাও হচ্ছে। ছাড়া পান রাজস্থানে আটকে থাকা ইটাহারের 300 শ্রমিক। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। ঘাটালের মানুষ এই নিয়ে প্রবল সমস্যায় রয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই সাংসদ দেবকে নিশানা করেছে হিরণ চট্টোপাধ্যায়। এবার সুরহাত চেয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। ভরা বর্ষার মরশুমে ঘাটাল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রত্যেক বছরের মতো এবারও জল যন্ত্রণায় আমজনতা প্রশ্ন তুলছে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেটা এগিয়েছে কতটা? কতদিনই বা আর এই জল যন্ত্রণা সইতে হবে? এই নিয়েই ঘাটালের তৃণমূল বিজেপির চাপানুতর শুরু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন হিরণ চট্টোপাধ্যায়। আগামী মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া। শহরতলির ট্রেনের ভাড়া এবং মাসিক সিজন টিকিটের দাম অপরিবর্তিত থাকবে। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় রেল। 1 জুলাই থেকে এসি, নন এসি, মেল ও এক্সপ্রেস পরিষেবা সহ বিভিন্ন শ্রেণী দূরপাল্লার ট্রেনের ভাড়া সামান্য বৃদ্ধি করতে পারে। তবে শহরতলির ট্রেনের ভাড়া ও মাসিক সিজন টিকিটের দাম অপরিবর্তিত থাকবে। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। কি বলা হয়েছে সেই রিপোর্টে?
এই বিষয়ে এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এক রেলের আধিকারিক। তিনি জানিয়েছেন, নতুন এই ভাড়ায় সংশোধনী যাত্রীদের উপর যাতে খুব বেশি প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখছে ভারতীয় রেল। ক্রমবর্ধমান পরিচালন ব্যয় পূরণের জন্য এই বিষয়টি ডিজাইন করা হয়েছে। এটি যাত্রীদের পকেটে বেশি চাপ দেবে না, আর সেই কারণেই ভাড়া বৃদ্ধি সামান্য হবে। প্রস্তাব অনুসারে 500 কিলোমিটার পর্যন্ত জেনারেল সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য কোনো ভাড়া বৃদ্ধি করা হবে না। এর বাইরে দূরত্বের জন্য সেকেন্ড ক্লাসদের জন্য প্রতি কিলোমিটারে 8 পয়সার নামমাত্র বৃদ্ধি চালু করা যেতে পারে। নন এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকারীদের যাত্রীদের প্রতি কিলোমিটারে 1 পয়সা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে এসি ক্লাসের টিকিট বুকিংকারীদের প্রতি কিলোমিটারে অতিরিক্ত 2 পয়সা দিতে হবে। দেশে প্রত্যেক দিন 13,000-এরও বেশি মেল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করে থাকে, তাই ভাড়া বৃদ্ধির ন্যূনতম রেখে অতিরিক্ত রাজস্ব আয়ের লক্ষ্যে এই সমন্বয় করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল রেলওয়ে শহরতলির রুট বা সিজন টিকিটধারীদের জন্য ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি দৈনিক যাত্রী ও স্বল্প দূরত্বের ভ্রমণকারীদের অতিরিক্ত খরচ থেকে রক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন এখনও দেওয়া হয়নি। সম্প্রতি রেলের পরিষেবা উন্নত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে ভারতীয় রেল। বিশেষ করে রেলের সুরক্ষা নিয়ে আরও গভীর পর্যালোচনা করছেন আধিকারিকেরা। সেক্ষেত্রে রেলের কবচ সুরক্ষা সিস্টেম আরও বেশি করে বসানোর চেষ্টা চলছে। সেই কারণেই নতুন করে রেলের অপারেশন কস্ট নিয়ন্ত্রণে আনতে ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে পারে ভারতীয় রেল। যদিও সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। শশী থারুর কি শেষ পর্যন্ত কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন? অপারেশন সিন্দুরের বিশেষ প্রতিনিধি দলের সদস্য হয়ে বিভিন্ন দেশে যাওয়ার পর থেকেই এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। তৈরি হয়েছে জল্পনা। তবে এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন কংগ্রেস সাংসদ। নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন, জানালেন বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার। এপ্রিল মাসে পেহেলগাঁও হামলার পর অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল ভারত। পরে সেই অপারেশনে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়। এই ঘটনার কিছুদিন পরেই ভারতের তরফে বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। শান্তির সপক্ষে ভারতের জন্য সমর্থন আদায় ছিল লক্ষ্য ওই দলগুলির। এই সময় বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন থারুর। এরপর থেকেই শুরু হয় তাকে নিয়ে জল্পনা। সম্প্রতি এক জাতীয় সংবাদ মাধ্যমের সম্পাদকীয়তে অপারেশন সিন্দুর নিয়ে একটি বিশেষ নিবন্ধ লেখেন শশী থারুর। সেখানেও তাকে প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করতে দেখা গিয়েছে। থারুর যা লেখেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উৎসাহ, গতিশীলতা এবং অন্যদের নিয়ে একসঙ্গে চলার ইচ্ছা বিশ্বমঞ্চে ভারতের জন্য একটি প্রধান সম্পদ। তাই তিনি আরও বেশি সমর্থন পাওয়ার যোগ্য। অপারেশন সিন্দুরকে তিনি জাতীয় সংকল্পের একটি মুহূর্ত বলেও বর্ণনা করেছেন। থারুরের কথায় এই একটি অপারেশন ঘিরে ঘটে চলা নানা ঘটনা দেখিয়ে দিয়েছে জাতীয় ঐক্য ঠিক কেমন হওয়া উচিত। প্রসঙ্গত, থারুর 7টি প্রতিনিধি দলের একটিকে নেতৃত্ব দেন। তার দল পানামা, গায়না, কলম্বিয়া, ব্রাজিল এবং সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল। তবে প্রধানমন্ত্রী ও অপারেশন সিন্দুর নিয়ে তার মন্তব্যকে অনেকেই কংগ্রেসের জন্য অস্বস্তিকর বলেও ব্যাখ্যা করেছেন। কিন্তু এবার সেই ভুলই ভাঙিয়ে দিলেন শশী থারুর নিজে। হাই নিউজ নেটওয়ার্ক। চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন যুবক, অভিযোগ তেমনটাই। আর সেই অপরাধেই তাকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরালো পুলিশ। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ঘটনাটি ঘটেছে। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল যুবক, অভিযোগ তেমনটাই। সেই অপরাধে তাকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরালো পুলিশ। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ঘটনাটি ঘটেছে। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বক্সিনগর এলাকার একটি দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন। সেখানে ওই যুবক 40,000 টাকা চুরি করে বলে অভিযোগ। খবর দেওয়া হয় পুলিশে, কিন্তু পুলিশ এসে তাকে গ্রেফতার করার পরিবর্তে তার জামা খুলিয়ে হাতকড়া পরিয়ে একটি গাড়ির বনেটে বসিয়ে জম্মু শহরের রাস্তায় ঘোরায়। শুধু তাই নয়, পুলিশ কর্মীরা মাইকে ঘোষণা করতে থাকে ওষুধ কেনার নাম করে 40,000 টাকা চুরির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গোটা এলাকার নেপথ্যে ছিল বক্সিনগর থানা স্টেশন হাউস অফিসার। এছাড়াও ছিলেন অন্য পুলিশ কর্মীরা। ক্রমে ভিড় বাড়তে থাকে। মজা দেখতে পুলিশের সঙ্গে যোগ দেন স্থানীয়রাও। मैं रिक्वेस्ट करूंगा कि ये चोर जो है पब्लिक को धोखा देते हैं, और अगर पब्लिक एक्टिव है, पब्लिक सतर्क हो गई है, उनको आइडिया हो जाता है कि उनके घर जो बंदा आ रहा है वो चोर है,
तो हमें इन्फॉर्म करें, हम जल्द से जल्द वहाँ पहुँच के तो इनको अरेस्ट करके इस चोर को हमने चेज करके पकड़ा है। इस चोर ने अभी एक अटेम्प्ट किया है, एक बंदे का हाथ भी काटा है छोटे चाकू से। तो शोर उठा, मैं पेट्रोलिंग में था तो हमारी पार्टी ने इसको अच्छी तरह जो पैसे 40,000 का वो एप्लीकेंट बता रहा था। अभी पार्ट ऑफ इन्वेस्टिगेशन देखते हैं। ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে যুবকের শরীরের ওপরের অংশে কোনো জামা নেই, গলায় ঝোলানো রয়েছে জুতোর মালা, হাত করা পরিয়ে একটি গাড়ির বনেটে বসিয়ে রাখা হয়েছে তাকে। চারপাশ থেকে তাকে ঘিরে রেখেছে পুলিশ কর্মী ও স্থানীয়রা। এরপরে গাড়িটি জম্মু শহরের রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। অনেকেই পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বেশিরভাগের মতেই পুলিশ কর্মীদের এরকম আচরণ অপেশাদার এবং অশোভন। বিতর্কের আবহে পদক্ষেপ করেছে জম্মু পুলিশ। ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু পুলিশ জানিয়েছে, দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা তদন্ত করার জন্য পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা করতে হবে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে বাংলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে জেলায় জেলায়। সকলেরই প্রশ্ন, প্রতিবারের মতো কি এবারও রথে বৃষ্টিতে ভাসবে বাংলা? হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দিন আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। বুধবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের জেলাতে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন 3 জেলায় কার্যত বৃষ্টিতে ভাসবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ওপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরে ভারী কোনো বৃষ্টির সতর্কতা নেই। সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ উত্তরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।